সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। মুসলিম উম্মাহ, বিশ্ব রাজনীতি, বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে। চীনা তুর্কি সামরিক শিল্পে স্বনির্ভর হচ্ছে বাংলাদেশ। অস্ত্র ও গোলাবারুদ তৈরিতে ইকোনমিক জোন স্থাপন, ভারতের কপালে চিন্তা। স্বাধীনতার পর অর্ধ শতাব্দী পেরিয়ে গেলেও বাংলাদেশের সামরিক শিল্পের অগ্রযাত্রা ছিল মূলত সীমিত পরিসরে। গাজীপুরে অবস্থিত বাংলাদেশ সমরাস্ত্র কারখানা দেশের একমাত্র সরকারি অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে ছোট অস্ত্র ও গোলাবারুদ তৈরিতেই সীমাবদ্ধ ছিল। তবে সেই অচলায়তন ভাঙার একটি জোরালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দেশীয় প্রতিরক্ষা শিল্পকে স্বনির্ভর করতে এক যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে সরকার, যার কেন্দ্রে রয়েছে বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন বা সামরিক অর্থনৈতিক অঞ্চল স্থাপনের পরিকল্পনা। এই মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের প্রতিরক্ষা খাতে বিদেশি বিনিয়োগ, বিশেষ করে চীন এবং তুরস্কের অংশগ্রহণের সম্ভাবনা তৈরি হয়েছে, যা বাংলাদেশের সামরিক শিল্পের ভবিষ্যৎ গতিপথকেই পুরোপুরি বদলে দিতে পারে। এই বিষয়টি সম্প্রতি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের একটি প্রতিবেদনে বিস্তারিতভাবে উঠে এসেছে। প্রতিবেদন অনুসারে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজার একটি বিশেষ সভায় এই যুগান্তকারী সিদ্ধান্তটি গৃহীত হয়। বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সশস্ত্র বাহিনী বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থার উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যা এই উদ্যোগের গুরুত্বকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী দেশের মাটিতেই অত্যাধুনিক সামরিক সরঞ্জাম তৈরির পথ সুগম করতে এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এখন সময়ের অপেক্ষা মাত্র। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানাচ্ছেন, এই বিশাল কর্মযজ্ঞের জন্য প্রয়োজন হবে প্রায় 15,000 কোটি ডলারের এক বিপুল বিনিয়োগ। এই বিপুল পরিমাণ অর্থ সংস্থান করা হবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, যৌথ উদ্যোগ এবং সরাসরি বৈদেশিক বিনিয়োগ বা এফডিআই এর মতো বিভিন্ন মডেলে। পরিকল্পনা অনুযায়ী এই বিশেষায়িত অঞ্চলটি কেবল গতানুগতিক অস্ত্র বা গোলাবারুদেই সীমাবদ্ধ থাকবে না, বরং এখান থেকে তৈরি হবে আধুনিক যুদ্ধক্ষেত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, ড্রোন, বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক যোগাযোগ সরঞ্জাম এবং সাইবার নিরাপত্তার মতো প্রযুক্তিগত ব্যবস্থা। এর মাধ্যমে বাংলাদেশ একটি আমদানিকারক দেশের পরিচয় থেকে বেরিয়ে এসে সামরিক প্রযুক্তিতে স্বনির্ভর হওয়ার পথে হাঁটতে শুরু করবে। বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরীণ প্রতিরক্ষা সরঞ্জামের বার্ষিক চাহিদা প্রায় 8,000 কোটি টাকা। উদ্বেগজনক বিষয় হল, এই চাহিদার প্রায় 70% পূরণ করতে হয় আমদানির মাধ্যমে, যার একটি বড় অংশ আসে চীনের কাছ থেকে। একটি শক্তিশালী দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা সম্ভব হলে এই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব হবে। শুধু তাই নয়, অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে সামরিক সরঞ্জাম রপ্তানির একটি নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। এটি দেশের অর্থনীতিতে একটি নতুন মাত্রা যোগ করার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তিকেও আরও শক্তিশালী করবে। বিশাল এই প্রকল্পে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের পথে অন্যতম বাধা ছিল দেশের বিদ্যমান নীতি। তবে এই প্রতিবন্ধকতা দূর করতে সরাসরি হস্তক্ষেপ করেছে সরকারের সর্বোচ্চ মহল। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এরই মধ্যে প্রযুক্তি হস্তান্তর, যৌথ বিনিয়োগ, পিপিপি এবং এফডিআই সহজ করার জন্য বেশ কিছু নীতিগত অনুমোদন দিয়েছেন। তার এই দিক নির্দেশনা প্রকল্পটির বাস্তবায়নের পথকে অনেকটাই মসৃণ করেছে। এই নীতিগত সমর্থনের ওপর ভিত্তি করেই বেজার চেয়ারম্যান বৈদেশিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করার আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছেন। সরকারের উচ্চ পর্যায়ের সবুজ সংকেত পাওয়ার পর এই প্রক্রিয়াকে এড়িয়ে নিতে মুখ্য ভূমিকা পালন করছে বাংলাদেশ সেনাবাহিনী। বাহিনীর পক্ষ থেকে ইতোমধ্যে প্রতিরক্ষা শিল্প স্থাপন সংক্রান্ত একটি সমন্বিত জাতীয় নীতিমালার খসড়া ধারণাপত্র বা কনসেপ্ট পেপার তৈরির কাজ শুরু হয়েছে। পুরো প্রক্রিয়াটি নিবিড়ভাবে তদারকির জন্য 2টি উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে। বেজার সভায় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে প্রতিরক্ষা শিল্পে বাংলাদেশ পাকিস্তানের সমকক্ষ হওয়ার সক্ষমতা রাখে।
সভায় উপস্থিত বিশেষজ্ঞরা একটি স্থায়ী সমন্বয় কাঠামো গঠনের ওপর জোর দেন, যা এই খাতের দীর্ঘমেয়াদী উন্নয়নে সহায়তা করবে। এক্ষেত্রে তুরস্ক বা পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পের নীতিমালাকে মডেল হিসাবে অনুসরণ করার পরামর্শ উঠে আসে। তুরস্ক সাম্প্রতিক সময়ে যেভাবে বেসরকারি খাতকে সঙ্গে নিয়ে ড্রোন প্রযুক্তি সহ অন্যান্য সামরিক শিল্পে বৈপ্লবিক উন্নতি করেছে, তা বাংলাদেশের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে। আর এই প্রেক্ষাপটেই বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোনে সম্ভাব্য বিনিয়োগকারী হিসাবে চীন এবং তুরস্কের নাম জোরালোভাবে আলোচিত হচ্ছে। যদিও বেজার চেয়ারম্যান আশিক চৌধুরী এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি, তবে সংশ্লিষ্ট সূত্রগুলো এই দুটি দেশের আগ্রহের কথাই জানাচ্ছে। এই উদ্যোগটি মূলত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর দীর্ঘমেয়াদী আধুনিকায়ন পরিকল্পনা ফোর্সেস গোল 2030-এর একটি অবিচ্ছেদ্য অংশ। এই লক্ষ্যের অধীনে সশস্ত্র বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার যে প্রয়াস চলছে, তার সফল বাস্তবায়নের জন্য দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ অপরিহার্য। চীনা ও তুর্কি বিনিয়োগ যদি সত্যিই বাস্তবে রূপ নেয়, তবে তা কেবল কয়েকটি কারখানার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি প্রযুক্তি হস্তান্তর, দক্ষ জনশক্তি তৈরি এবং একটি শক্তিশালী শিল্প ইকোসিস্টেম গড়ে তোলার ক্ষেত্রেও অনুঘটক হিসাবে কাজ করবে। ফলে এই একটি পদক্ষেপই হতে পারে বাংলাদেশের সামরিক শিল্পের আগামীর পথ চলার মূল ভিত্তি। অস্ত্র রপ্তানির লক্ষ্য বাংলাদেশের ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের সিদ্ধান্ত স্বনির্ভর একটি প্রতিরক্ষা শিল্পের ভিত্তি গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসাবে একটি বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন বা সামরিক অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই উদ্যোগের লক্ষ্য সামরিক ও আধা সামরিক বাহিনীর ব্যবহারের জন্য ড্রোন, সাইবার প্রযুক্তিগত ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদের চাহিদা পূরণ। পাশাপাশি এসব রপ্তানির সম্ভাবনাও লক্ষ্যে রয়েছে। কর্মকর্তাদের মতে এই শিল্পের বিকাশে রাজস্ব বাজেট, সরকারি বেসরকারি অংশীদারত্ব পিপিপি, যৌথ উদ্যোগ কিংবা সরাসরি বৈদেশিক বিনিয়োগের এফডিআই এর মাধ্যমে দীর্ঘমেয়াদে প্রায় 15,000 কোটি টাকার বিনিয়োগ প্রয়োজন হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতিরক্ষা খাতের আধুনিকায়ন এবং আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য প্রযুক্তি হস্তান্তর, যৌথ বিনিয়োগ, পিপিপি ও এফডিআই সহজ করতে বেশ কিছু নীতিগত অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের বেজা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। সভায় উচ্চ পর্যায়ের সামরিক বেসামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ইতোমধ্যে বিভিন্ন দেশের সরকার ও প্রতিষ্ঠান বাংলাদেশের উদীয়মান প্রতিরক্ষা উৎপাদন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে বলে ওই সভার কার্যবিবরণীতে উঠে এসেছে, যা টিভিএস দেখেছে। এ বিষয়ে জানতে চাইলে বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী গত বৃহস্পতিবার টিভিএসকে বলেন, প্রতিরক্ষা শিল্পে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের বিষয়ে কাজ চলছে। জোনটি কোন এলাকায় কী পরিমাণ জমি নিয়ে স্থাপন করা হবে তা এখনও নির্ধারিত হয়নি। আমরা এখন পলিসি ও সাংগঠনিক কাঠামো নিয়ে কাজ করছি। বিভিন্ন বন্ধুসুলভ দেশের সঙ্গে কথা হচ্ছে। প্রতিরক্ষা শিল্পকে রপ্তানিমুখী শিল্পে পরিণত করার লক্ষ্যও রয়েছে। আশিক চৌধুরী, যিনি একই সঙ্গে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষেরও নির্বাহী চেয়ারম্যান, এই শিল্পে বিনিয়োগে আগ্রহী পক্ষগুলোর মধ্যে চীন বা তুরস্ক রয়েছে কিনা এমন প্রশ্নে কোনো মন্তব্য করতে রাজি হননি। সংশ্লিষ্টরা জানান, গত 30 এপ্রিল প্রধান উপদেষ্টা নীতিগত দিক নির্দেশনার অনুমোদন দেন। বেজার চেয়ারম্যানের অনুরোধ পাওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিরক্ষা শিল্প স্থাপন সম্পর্কিত একটি সমন্বিত জাতীয় নীতিমালার খসড়া ধারণাপত্র কনসেপ্ট পেপার তৈরি কাজ শুরু করেছে। বাংলাদেশের প্রতিরক্ষা সরঞ্জামের অভ্যন্তরীণ চাহিদার পরিমাণ প্রায় 8,000 কোটি টাকার। এর পাশাপাশি বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, আনসার ও ভিটিপি এবং আধা সামরিক নিরাপত্তা সংস্থাগুলোর প্রতিরক্ষা হার্ডওয়্যারের বড় ধরনের চাহিদা রয়েছে। তাই একটি শক্তিশালী নিজস্ব প্রতিরক্ষা শিল্প এই চাহিদার বড় অংশ পূরণ করতে পারবে এবং পরবর্তীতে রপ্তানির পথও খুলে দিতে পারবে বলে জানান সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা। সভায় তারা জানান, সামরিক বাহিনী ইতোমধ্যে বিভিন্ন দেশ থেকে সামরিক সরঞ্জাম উৎপাদনের প্রস্তাব পেয়েছে। বিডার কাছেও এ ধরনের বিনিয়োগ প্রস্তাব এসেছে। তবে কিছু নীতিগত সিদ্ধান্তের বিষয় থাকায় সেগুলো নিয়ে আলোচনা শুরু করতে বিলম্ব হচ্ছে। বেসরকারি বিনিয়োগকে গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হচ্ছে। সভায় উপস্থিত ছিলেন অর্থ সচিব ডক্টর মো খায়রুজ্জামান মজুমদার। ম্যাকডোনাল্ড ডগলাস, লকহিড মার্টিনের মতো বেসরকারি প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানের উদাহরণ দিয়ে প্রতিরক্ষা শিল্পে বেসরকারি বিনিয়োগের উপর গুরুত্বারোপ করেন তিনি। এ খাতে
খাতে বিনিয়োগের জন্য 1 বছরের বাজেট থেকে 15,000 কোটি টাকা সংকুলন করা সম্ভব না হলেও কয়েক অর্থ বছরে এই পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া সম্ভব বলে জানান অর্থ সচিব। এছাড়া ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের জন্য রাষ্ট্রায়ত্ত অব্যবহৃত কারখানার জমি সহ সুনির্দিষ্ট জমি অধিগ্রহণের ব্যাপারে অর্থ মন্ত্রণালয় পৃষ্ঠপোষকতা ও সহায়তা করবে বলে জানান অর্থ সচিব। সামরিক শিল্পের জন্য একটি বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনে স্বল্পমেয়াদী প্রকল্প গ্রহণ করার পরামর্শ দিয়ে অর্থ সচিব বলেছেন, এতে দ্রুত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে। প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশ্লেষকরা উদ্যোগটিকে স্বাগত জানিয়ে তবে সতর্ক পরিকল্পনার উপর জোর দিয়েছেন। বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ BIPSS এর সভাপতি মেজর জেনারেল অবসর ANM মুনিরুজ্জামান বলেন, প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা একটি কৌশলগত অপরিহার্যতা। তিনি বলেন, সব দেশই প্রতিরক্ষা খাতে স্বনির্ভর হতে চায়। ডিফেন্স ইকোনমিক জোন স্থাপন করা সেই লক্ষ্যের জন্য অপরিহার্য। প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে ব্যাপক বিনিয়োগ ও প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন হয়। 15,000 কোটি টাকা বিনিয়োগ যথেষ্ট নয়। তিনি আরও বলেন, বেসরকারি খাতকে বড় আকারে বিনিয়োগে সক্ষম করতে হবে এবং প্রযুক্তিগত ঘাটতি যৌথ উদ্যোগ ও প্রশিক্ষণের মাধ্যমে পূরণ করতে হবে। বেসরকারি খাতের সেই বিনিয়োগ সক্ষমতা রয়েছে কিনা তা যাচাই করতে হবে। বাংলাদেশের মতো দেশের প্রতিরক্ষা পণ্যের চাহিদা সীমিত উল্লেখ করে মুনিরুজ্জামান বলেন, তাই এ খাতে গড়ে ওঠা শিল্প টিকিয়ে রাখতে হলে রপ্তানির পথ খুঁজতে হবে। কিন্তু প্রতিরক্ষা পণ্যের আন্তর্জাতিক বাজার খুবই প্রতিযোগিতাপূর্ণ এবং অনেক বড় বড় খেলোয়াড়রা সেখানে নতুন নতুন প্রযুক্তি নিয়ে খেলছে। তাই রপ্তানির সুযোগ পেতে হলে ওই সব বিদেশি কোম্পানির সরাসরি বিনিয়োগ বা তাদের সঙ্গে যৌথ বিনিয়োগে যেতে হবে। তাহলে এটি সম্ভব হবে। প্রতিরক্ষা পণ্য উৎপাদনে বাংলাদেশ অনেক পিছিয়ে পড়েছে। সভার কার্যবিবরণীতে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান গত 4 বছর ধরে প্রতি বছর $450 মিলিয়ন এবং ভারত $2.6 বিলিয়ন প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ করতে সক্ষম হয়েছে। 2023 সালে যুক্তরাষ্ট্র $11.3 বিলিয়ন, জার্মানি $3.3 বিলিয়ন, চীন $2.4 বিলিয়ন, দক্ষিণ কোরিয়া $621 মিলিয়ন, তুরস্ক $600 মিলিয়ন, নেদারল্যান্ডস $258 মিলিয়ন বিনিয়োগ করেছে। ধন্যবাদ সুপ্রিয় বন্ধুগণ, আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না, যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।